আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গত ১১ বছরে দেশ থেকে পাচার হয়েছে $234 কোটি। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানে পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট। তেলের জন্য পাম্পে অপেক্ষা আর মজুদ বিরোধী অভিযান অব্যাহত। বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার। ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি। হবিগঞ্জে তেলবাহী ওয়াগন দুর্ঘটনায় 15 ঘন্টা ধরে সিলেটের সাথে বন্ধ সারা দেশের রেল যোগাযোগ। দুটি ট্রেনের যাত্রা বাতিল, চলছে উদ্ধার তৎপরতা। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রকোপ। আইসোলেশন ওয়ার্ড খুলেও রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ইউনিসেফের সহায়তায় রোববার থেকে শুরু হবে টিকাদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2009 থেকে 2023 সালের মধ্যে $234 বিলিয়ন মার্কিন অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান। প্রধানমন্ত্রী জানান, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলেও সংসদকে জানান সরকার প্রধান। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, দুর্নীতির টুটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে এই পর্বে প্রথম প্রশ্নটি গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট 2 থেকে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার। যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের প্রতিনিধিত্ব করাও প্রধানমন্ত্রীর দায়িত্ব। জানান, পয়লা বৈশাখের দিন 10 জেলায় প্রায় 22,000 কৃষকের হাতে পাইলট প্রজেক্টের আওতায় কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্ন ছিল, এসব কার্ড বাস্তবায়নে সরকারের বাজেট বরাদ্দ কেমন হবে এবং তা মূল্যস্ফীতির শঙ্কা বাড়াবে কিনা। প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জানান, সংবিধান সংস্কার না সংশোধন, এমন প্রশ্নে গণভোট অগ্রাহ্য ও অমান্য করার দাবি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে জামায়াত এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন চলাকালে একযোগে বেরিয়ে যান। পরে সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচির হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এটা কোনো সিদ্ধান্ত, প্রস্তাব বা বিলের ওপর আলোচনা ছিল না। প্রশাসনের অভিযানে বুধবারও মিলেছে জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধান। দুপুরে চট্টগ্রামে ওয়াসা এলাকায় একটি পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআই। সেখানে প্রদর্শিত তালিকা অনুযায়ী পেট্রোল, অকটেন ও ডিজেলের মজুদ এবং সরবরাহের পরিমাণ যাচাই করেন তারা। ফরিদপুরে একটি দোকানে অবৈধভাবে 245 লিটার পেট্রোল মজুদ রাখা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানিকে অর্থদণ্ড দেয় জেলা প্রশাসন। সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুদকৃত 2100 লিটার ডিজেল উদ্ধার করে জেলা পুলিশ। এছাড়া নাটোরে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার, তবে বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, এর সাথে ভঙ্গুর অর্থনীতি ও জনগণের কাছে দেয়া ইশতেহার রক্ষার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। সংকট মোকাবেলায় আগামীর বাজেট করা হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, তবে গুরুত্ব পাবে নারী, শিশু সহ প্রান্তিক মানুষদের স্বার্থ। বিনিয়োগ বাড়াতে এবং নতুন পৃষ্ঠ করতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আরো জোরদারের কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। হবিগঞ্জের মন্তলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনে 4টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত 9:15টার দিকে তেল ভর্তি ট্রেনটি মন্তলাই স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 4টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। রেল কর্তৃপক্ষ জানায়, ওয়াগনগুলো উদ্ধারে আখাউড়া থেকে ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। যত দ্রুত সম্ভব উদ্ধার কাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হবিগঞ্জের মন্তলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক লাইনচ্যুতের ঘটনায় 15 ঘন্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। রাত থেকে চলছে উদ্ধার কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এর মধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রা।
2 ঘন্টা বিলম্বে ছেড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস এবং প্রায় 1.5 ঘন্টা দেরিতে সিলেট থেকে ছেড়ে যায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস। বুধবার সোয়া 9টার দিকে তেল ভর্তি ট্রেনটি মন্তলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে 5টি ওয়াগন ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। থেকে প্রায় 30 মিনিট আগে এই সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সেটি ছেড়ে গেছে এবং যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 10:30টায়, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বিলম্বে সেটি সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। তবে সেটি যেহেতু এখন পর্যন্ত আসলে পুরোপুরি রেল লাইন সচল হয়নি, সেটি খুব ধীরে ধীরে অর্থাৎ বিভিন্ন জায়গায় স্বাভাবিক স্টপেজের যে সময় সেখান থেকে একটু বেশি স্টপেজ দিয়ে তারা মূলত সেটি সামনের দিকে এগিয়ে যাবে। এর আগে সকাল 6:15 ঢাকাগামী যে কালনী এক্সপ্রেস সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে গেছে প্রায় 8:45 অর্থাৎ প্রায় 3 ঘন্টা দেরিতে আসলে সেটি সিলেট স্টেশন ছেড়ে গেছে। এই মুহূর্তে সিলেটের যে প্ল্যাটফর্ম সেখানে কোনো ট্রেন নেই। বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেস এখান থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত আসলে সিলেট এসে পৌঁছায়নি। আমরা যতদূর জানতে পেরেছি যে পারাবত এক্সপ্রেস যেটি সেটি এখন পর্যন্ত ঢাকায় রয়েছে, ফলে সেই ট্রেনের ভবিষ্যৎ আসলে কি হবে, সেটি যাত্রা বাতিল হবে কিনা বা সেটি কত বিলম্বে ছেড়ে যাবে সেটি নিয়ে এখনো যারা দায়িত্বরত আছেন তারা আমাদেরকে বলতে পারেনি। বিভিন্ন অঞ্চলে হঠাৎই হামের প্রকোপ বেড়েছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হাসপাতালগুলোয় আক্রান্তদের জন্য খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিদিনই সেখানে বাড়ছে রোগীর সংখ্যা। কোথাও কোথাও স্থান সংকুলন না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখতে হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণের শঙ্কা। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোগীর স্বজনদের অভিযোগ, সময় মতো ভ্যাকসিন না পাওয়া এবং নিয়ম না মেনে শিশুদের টিকা প্রদান করায় এই পরিস্থিতি। রোববার থেকে সারা দেশে শুরু হবে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে ভ্যাকসিন। বাতিল করা হচ্ছে ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ের সব কর্মকর্তার ছুটি। এদিকে হাম রুবেলা নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জেলায় প্রায় 75,000 হামের টিকা মজুত রয়েছে, যা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত। আর এমনটাই বলেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। দীপু আরো বলেন, বিগত সরকার সময় মতো হামের বুস্টার ডোজের টিকা দিলে এই বছর রোগটির এত বিস্তার হতো না। তিনি আরো জানান, হামের প্রাদুর্ভাব মোকাবেলায় খুব শিগগিরই জরুরি চিকিৎসা সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করা হবে। এছাড়া কেউ হাম আক্রান্ত হলে হেল্পলাইনে যোগাযোগের সঙ্গে সঙ্গে চিকিৎসক দল রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। জ্বালানি তেল নিয়ে ভোগান্তিতে বড়